আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি ভোলা জেলার চর কুকরিমুখী নামের অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ স্পটে আমার ভ্রমণের অভিজ্ঞতার গল্প নিয়ে। তো আমরা কোন এক বছরের ফেব্রুয়ারি মাসে একটা ট্যুর গ্রুপের সাথে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে চলে যাই বেতুয়া ঘাট পর্যন্ত ভোলার। সেখান থেকে একটা মাইক্রোবাস নিয়ে বেতুয়া ঘাট থেকে আমরা এই যে কচ্ছপিয়া ঘাটে পৌঁছে এবং তারপরে যে বোটটিতে দেখলেন ওই নীল রঙের টি শার্ট পরা যারা বসে আছে ওটাই ছিল ওই ট্রাভেল গ্রুপের ব্র্যান্ডেড টি শার্ট। তো এই কচ্ছপিয়া ঘাট থেকে আমরা এই ফাইবারের যে বোটটা থাকে তুলনামূলকভাবে নিচু এবং উঠানামায় সহজ সবার জন্যই এই বোটের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। নদীর দুই পাশের দৃশ্য মানে মন ভোলানো দৃশ্য দেখতে দেখতে একটা পর্যায়ে আমরা সমুদ্রের মধ্যে চলে যাই, কারণ কুকরিমুকরি বা ভোলা পুরাটাই কিন্তু আসলে দ্বীপ। মানে ভোলা নিজেই একটা দ্বীপ জেলা, তারপরে আবার ওখান থেকেও আরও বেশ কিছু দূর যাওয়ার পরে কুকরিমুকরি হচ্ছে বিভিন্ন চর এলাকাকে আসলে বিভিন্ন নাম দেওয়া হয়। কোনোটা ঢাল চর, কোনোটা কচ্ছপিয়া চর, কোনোটা নারিকেল বাগান, যেটা সবচেয়ে জনপ্রিয়, যেখানে যে সবাই ক্যাম্পিং করে, আমরাও সেখানে ক্যাম্পিং করার জন্যই যাই। তো এরকম বিভিন্ন ছোট ছোট চর এলাকাগুলো, বিশেষ করে যেগুলোতে মানুষের বসবাসযোগ্য সুবিধা আছে বা ক্যাম্পিং করার মতন ব্যবস্থা করা আছে আশেপাশে, বা নৌকা বা অন্য যে কোনো জলযান প্রপারলি উঠানামা করার ব্যবস্থা আছে, এসব জায়গায় ট্রাভেলাররা সাধারণত যায় বেড়াতে। তো এগুলো সবগুলোই আসলে দ্বীপ, যদিও চর নামে ডাকা হয়ে থাকে। আমরা এক রাতের ক্যাম্পিংয়ের উদ্দেশ্যেই যাই। টোটাল জার্নিটা ছিল 3 রাতের, যেহেতু লঞ্চে যাতায়াত করতে হয়েছে ঢাকা টু ভোলা বা বেতুয়া টু সদরঘাট। আমরা এখানে একটা মজার জিনিস এক্সপিরিয়েন্স করি, যেটা হচ্ছে যে যখনই এই আমাদের বোটের পাশ দিয়ে অন্য কোনো স্পিড বোট যায়, তখন এমন একটা দুইটা বোটের কারণে এমন ওয়েভের সৃষ্টি হয় যে পুরা বোটটাই দুলতে থাকে। সো উইচ ওয়াজ স্ক্যারি বিকজ আমাদের বোটটা একটু লো ছিল, বাট ফান অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। এনিওয়ে, আমরা যে সময়টায় যাই সেটা বসন্তকাল হলেও তখনও বাংলাদেশে প্রচুর পরিমাণে অতিথি পাখির সমাগম ছিল। আর যে এলাকাটায় আমরা যাচ্ছিলাম, যেহেতু চর এলাকা, পানি আছে আশেপাশে, তুলনামূলকভাবে ঠান্ডাও, এখানে তখনও বেশ প্রচুর পরিমাণেই অতিথি পাখি দেখা যাচ্ছিল। আমাদের ক্যামেরায় সেগুলো ধরা সম্ভব ছিল না এবং আমাদের খুব কাছেও সেগুলো ছিল না। তো মোটামুটি একটু দূরে আমরা হঠাৎ করে স্পট করি যে অনেকগুলো পাখি একটা চরে, যেখানে জাস্ট হয়তো জোয়ারের সময় চরটা দেখা যায় না, এরকম একটা ছোট্ট চরের মতন একটা অংশে বেশ কিছু পাখি একসাথে ছিল, যার এই অনিন্দ সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই। এরকম ছোট ছোট অনেক দৃশ্য দেখেছি, সব তো আর তুলে ধরা যায়নি। মূলত নদীর দুই পাশের যে জেলেদের যে জীবনটা, এটার একটা অংশ এই যাত্রায় সবচেয়ে প্রধান একটা আকর্ষণ ছিল। কারণ ভোলার সাথে যে আশেপাশের যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলো যেমন নিঝুম দ্বীপ আছে নোয়াখালীর ওই সাইডে, আবার এদিকে আছে হচ্ছে মনপুরা, এরকম যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলোর মানুষের প্রধান জীবিকাই হচ্ছে মাছ ধরা, বা প্রধান পেশাজীবীরাই হচ্ছে জেলে। তো এখানে প্রচুর মাছ ধরার নৌকা দেখা যায়, মাছ ধরার দৃশ্য, অসংখ্য সুন্দর সুন্দর মাছ ধরার দৃশ্য আমরা দেখেছি। আনফর্চুনেটলি আমাদের পক্ষে সম্ভব হয়নি যে এরকম টাটকা ধরতে থাকা মাছ কিনে নিয়ে খাবো। তো আমরা খাওয়ার কথা যখন আসলো, তখন বলতে হয় যে আমাদের লাঞ্চের সময় যখন হয়ে আসছিল প্রায়, আমরা লাঞ্চে পৌঁছতে দেরি হয়ে যায়, কারণ এই যে জায়গাটা দেখছেন এখানটাতে বেশ কিছুটা নিচু পানির লেভেলটা, এবং এটা ভাটার সময় ছিল। সো আমরা বেশ কিছু সময়ের জন্য এখানে স্টাক হয়ে যাই, যদিও খুব বেশি সময় স্টাক ছিলাম না, কারণ ভাটা শেষের দিকে ছিল। তো এখান থেকে তারপরে আমাদের যাত্রা আবারও শুরু হয় এবং একটা পর্যায়ে স্লোলি আমরা পৌঁছে যাই ঢাল চরের ঘাটে। আমাদের যে অর্গানাইজার ছিলেন, ওনার স্থানীয় জনগণের সাথে বা স্থানীয় পলিটিশিয়ানদের সাথে, বা যাকে এক কথায় বলে যে ইনফ্লুয়েন্সিয়াল কিছু ব্যক্তির সাথে ওনার পরিচয় ছিল।
তো উনি সেখানে আমাদের জন্য ও তাদের মাধ্যমে খুব ভালো একটা লাঞ্চের ব্যবস্থা করেছিলেন, যার কারণে এই ঢালচর এলাকাটায় মানুষ ইউজুয়ালি যায় না, মানে সাধারণ ট্যুর গ্রুপের প্ল্যানের মধ্যে জায়গাটা থাকে না। আমরা এখানে না থাকার পরও বেশ লম্বা একটা সময় আমরা এখানে কাটাই। এখানে নামার পরে আশেপাশে এলাকাটা ঘুরে দেখি, ওখানেও যথেষ্ট সুন্দর সুন্দর দেখার মতন সিনারিজ আছে, জঙ্গল আছে, শুকনো গাছের কারণে একটা প্রকৃতির অন্যরকম রূপও দেখা যায়। আবার তার পাশে টিন শেড করে একটা রেস্ট নেওয়ার প্লাস লাঞ্চ করার মতো হালকা পাতলা ব্যবস্থা আছে, যেখানে কেউ রাতের বেলা থাকে বলে শুনিনি। এটা এরকম আমাদের মতন যারা গেস্টরা যায় তাদের জন্য ব্যবস্থা করা হয়, মাঝে মাঝে রাতেও খাবারের ব্যবস্থা করা হয়। তো আমাদের লাঞ্চ ওইখানেই রান্না করা হচ্ছিল। এই যে টিন শেড যে জায়গাগুলো এখানে দেখা যাচ্ছে, এই এরিয়াটার মধ্যেই আমরা এখানেই আমাদের লাঞ্চ হয়। এখানে আমাদের টিমের লোকজন অন্যরা যে বসে রেস্ট নিচ্ছিল। তো আমি এই এরিয়াটা চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর। মানে দূর দূরান্ত পর্যন্ত এরকমই বিরান, খুব যে একেবারে দেখানোর মতন কিছু আছে তা না, এক জায়গায় দাঁড়ালে আসলে সব দেখা যায়। আর এই এরিয়ারই একটা কোনায় ওই সময়ে ওই স্থানীয়দের মধ্য থেকে কয়েকজন মিলে আমাদের লাঞ্চ তৈরি করছিলেন। লাঞ্চে খাবার ছিল আসলে খুবই টিপিক্যাল, চিকেন অ্যান্ড অল দ্যাট। সো এই চিকেনটা এখানে রান্না হচ্ছিল। এটা একটু পরে এই সিনটা দেখা যাবে যেখানে আমাদের চিকেন রান্না হচ্ছিল। ব্যাপারটা ছিল যে চিকেনটা স্থানীয় ছিল, আমাদের ইচ্ছা ছিল মাছ খাওয়ার, কিন্তু মাছ আমরা ওই সময় অতটা পাইনি, সিজনও খুব ভালো ছিল না। তারপরেও মাছের ব্যবস্থা ছিল, বাট ওই রকম টাটকা মাছ না যেরকমটা আমরা দেখে দেখে আসলাম যে নদীতে মাছ ধরছে অনেকেই, অনেক ট্যুর গ্রুপে ব্যবস্থাটা থাকে। আনফর্চুনেটলি আমাদের এই ব্যবস্থাটা ছিল না তখন। তো যা ছিল সেটাও একেবারে খারাপ ছিল না। লাঞ্চে আমরা এরপরে মহিষের দুধের দইও খেয়েছিলাম। অনেকের কাছে খুবই আকর্ষণীয় হলো ওই জিনিসটা, কেন যেন আমার কাছে কখনোই খুব একটা সুস্বাদু লাগেনি, বাট অভিজ্ঞতার জন্য একবার তো খাওয়া যেতেই পারে। তো এই যে আমাদের লাঞ্চ প্ল্যাটারটা দেখাচ্ছি আপনাদেরকে। লাঞ্চে নর্মাল খাবার দাবারই ছিল, ডাল, ভর্তা, ভাত, মুরগির মাংস আর দই যেটা বললাম। ওখান থেকে তারপরে রওনা দিই আমরা আবার, এবং এরপরে আমাদের যাত্রাটা আসলে মানে ওই কুকরিমুকরির যে সৌন্দর্যের কথা আমরা সবসময় শুনি, অত্যন্ত জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট কুকরিমুকরি, এবং এটা শীতকালে ক্যাম্পিংয়ের জন্য ট্রাভেলারদের কাছে সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। তো এইটার যে সৌন্দর্য সেটা মূলত ধরা পড়ে যখন সবাই আমরা নারিকেল বাগানে যে পৌঁছাই। তারপরে নারিকেল বাগান এলাকাটায় ওই সিডরের কারণে বেশ কিছু ভাঙা গাছ পড়ে আছে এখনও, সব কিছু মিলে অদ্ভুত সুন্দর একটা জায়গা। আনফর্চুনেটলি আমরা খুব বেশি সময় সেখানে স্পেন্ড করতে পারিনি। আমরা ওখানে পৌঁছাতে সূর্য ডুবার পথেই ছিল। এমনিতেই সারাটা দিন মেঘলা ছিল, পরের দিন সকালে তো বৃষ্টি ছিল, তবে সেটা আরেক গল্পে থাকবে পরের দিনেরটা। তো সারাদিনই মেঘলা ছিল, সূর্য আসে যায় এমন সিচুয়েশন। ফর্চুনেটলি একদম শেষ দিকে এসে প্রকৃতি আমাদের জন্য খুব সুন্দর হয়ে ধরা পড়ে। আর ওই নারিকেল বাগানে ওখানে একসাথে আমরা ডিসকাস করি যে ঠিক কোন জায়গাটায় ক্যাম্প করব, কারণ অনেক লম্বা একটা জায়গা থাকার পরেও নির্ধারিত কোনো জায়গা কারোর জন্য নাই। ওখানে স্থানীয়দের একটা ইনফ্লুয়েন্স আছে, বাথরুমের ব্যবস্থা তারা করে রাখছে সুন্দর, মানে মোটামুটি ব্যবহারযোগ্য বাথরুম বা ওয়াশরুম দুইটাই আছে। আর মানে টয়লেট আর ওয়াশরুম বা গোসলখানা যেটা বলি ওইটা আছে, আর টিউবওয়েলের ব্যবস্থাও আছে। তবে জঙ্গলের সাথে মোটামুটি একটু পার্থক্য করে দেওয়া আছে, একটু বেড়ার মতন দেওয়া আছে, যেটা যথেষ্ট না, কারণ রাতের বেলা শিয়ালের ভালো উপদ্রব হয়। সেই গল্পটা আমি পরের ভিডিওতে বলবো। রাতের বেলা অবভিয়াসলি ক্যাম্পিং যেহেতু ছিল, বারবিকিউ ছিল, আমরা বারবিকিউ দিয়েই ডিনার করি। রাতে আমি আর তেমন একটা ভিডিও করিনি, যেহেতু ইলেকট্রিসিটির অভাব ছিল। অবভিয়াসলি সবারই সারাদিন প্রচুর ভিডিও করা হয়। তো মোটামুটি এটাই ছিল আমাদের প্রথম রাতের অভিজ্ঞতা, প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিন কি ঘটলো, কিভাবে আমরা আবার এখান থেকে রিটার্ন করলাম, ভোলায় যে কি দেখলাম, সেই গল্প নিয়ে আসবো পরের সপ্তাহে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।